নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ডিফেন্স সেক্টর নিয়ে আলোচনা করতে এসেছি এবং ডিফেন্স সেক্টরের ওভারঅল যে সেক্টরটা সেটা নিয়ে আমরা আলোচনা তো করবই। তার সাথে আমরা মানে ভালো দিক আর খারাপ দিকটাও আলোচনা করে নেব এবং ডিফেন্স সেক্টরের যে সাব সেক্টরগুলো যেমন ধরুন শিপ বিল্ডিং, ড্রোন, এই সেক্টরগুলোকে নিয়ে একটু আলোচনা করব। এর খারাপ দিক ভালো দিক দুটোই কিন্তু আলোচনা করবো। আমি খালি ভালো দিক আলোচনা রোজি পিকচার দেখাবো সেরকম কিন্তু আমার মনে হয় সেটা যদি মানে ওরকম ভাবে যদি বলি ভালো দিকটাই খালি, তাহলে আপনার পুরো স্টোরিটা পাবেন না। মানে ভালো দিক খারাপ দিক যদি না আমরা বুঝি, তাহলে আমরা ডিসিশন নিতে পারবো না যে সেটা আমাদের জন্য সেক্টরটা ভালো হবে খারাপ হবে, স্টকগুলো কি করে বাছাই করবো সেগুলো আমরা ভালো করে ডিসিশন নিতে পারবো না। আর যেটা আমি আরেকটা আলোচনা করবো সেটা হচ্ছে যে ডিফেন্স সেক্টরের স্টক আমাদের কখন কেনা উচিত। কারণ ডিফেন্স সেক্টরের স্টক সবসময় চলে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো কখন কেনা উচিত সেটা নিয়ে আলোচনা করবো। তো এই নিয়ে আজকের চর্চা শুরু করছি। প্রথমেই বলি আমাদের দেশের ডিফেন্স সেক্টর যে ওভারঅল তার মধ্যে আমাদের অনেক ধরনের ডিফেন্স ইকুইপমেন্টই পড়ে, যেমন শিপ বিল্ডিং পড়ে, তারপরে ড্রোনস পড়ে যেটা আমি অলরেডি বলছি, তারপরে মিসাইল পড়ে, ফাইটার জেট পড়ে, ট্যাঙ্ক পড়ে, হ্যাঁ, তারপরে ধরে নিন আমাদের এই যে ভেহিকেল, যে আর্মার ভেহিকেলগুলো আছে ওগুলো পড়ে। তো আমাদের ডিফেন্স সেক্টর কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমাদের ডিফেন্স সেক্টর বাড়ছে কারণ আমাদের ডিআরডিও তো ভালো কাজ করছেই। তার সাথে আমাদের ডিফেন্সটাকে এখন গভর্নমেন্ট যেটা মানে চেষ্টা করছে সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে আস্তে আস্তে মানে প্রাইভেট কোম্পানিগুলোকে আস্তে আস্তে ডিফেন্সের মধ্যে নিয়ে আসছে। এতে কি হচ্ছে, ওভারঅল যে মার্কেটে স্প্যান ডিফেন্সের, মানে আমাদের আর&ডিটা ফাস্ট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের ধরে নিন মানে গভর্নমেন্টের যে ফান্ডের ব্যাপারটা, ফান্ডটাও গভর্নমেন্টের অতটা আর স্পেন্ড করতে হচ্ছে না, কারণ অনেকটা চাপটা শেয়ার হয়ে যাচ্ছে প্রাইভেট কোম্পানির সাথে। তো প্রাইভেট কোম্পানি কিছুটা যদি চাপ নিয়ে নেয় এই যে আর&ডি সেক্টর বা এই যে পয়সা ইনভেস্ট করার, কারণ পয়সাটা ইনভেস্ট করাটা তো মেন, কারণ ওটা যদি ইনভেস্ট না হয় তাহলে আর&ডি হতে পারবে না। তো ওই জায়গাগুলোকে একটু যদি প্রাইভেট কোম্পানি শেয়ার করে নেয় এবং আমাদের গভর্নমেন্ট কিছুটা রাখলো, কিছুটা অন্য কিছুটা বাইরে থেকেও আমরা টেকনোলজি ট্রান্সফার করলাম, তাহলে ওভারঅল তাহলে আমাদের কি হয়, আমাদের আমাদের দেশের উপর যে আমাদের যে স্পেন্ডিংটা, মানে ডিফেন্সের যে স্পেন্ডিংটা গভর্নমেন্টের স্পেন্ডিং, ওটা কিন্তু অনেকটা কমে যায় গিয়ে। তাতে কি হয় আমাদের ওই, কারণ ডিফেন্সটা একটা অনেক বড় সেক্টর, অনেক অনেক বড় একটা মানে মার্কেট এবং অনেক বড় একটা প্রকিউরমেন্ট। মানে ধরে নিন আমাদের যে পারচেস করি আমরা ডিফেন্সে, অনেক টাকা ডিফেন্সে চলে যায়। তো সেটা যত আমাদের দেশে এর আর&ডি এবং মানে দেশের কোম্পানিগুলোকে আমরা যত ডিফেন্সের ম্যানুফ্যাকচারিং করতে দেবো বা ডিফেন্সের পার্টসগুলো বানাতে দেবো, তত কিন্তু আমাদের দেশের মানে স্পেন্ডিংটা, ডিফেন্সের স্পেন্ডিংটা কমে গিয়ে আপনারা তো অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকটাই রিডিউস হয়ে গেছে। মানে আমরা যদি 100% ডিফেন্সের যে যে ম্যানুফ্যাকচারিংটা যদি আমাদের মানে ভারতবর্ষেই করে ফেলি, মানে মেক ইন ইন্ডিয়া যেটা আমরা বলি ওর আন্ডারে যদি আমরা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের দেশের অনেকটাই চাপ কমে যাবে স্পেন্ডিং এ। এবং আমরা যে আমরা যেই পারচেজিংটা করতাম, যেটা আমাদের বাইরের দেশে যখন আমরা ডিফেন্স কিনতে যাই তখন আমাদের 100 টাকার যদি কোনো প্রোডাক্ট হয় সেটা আমাদের 1000 টাকা করে নেয়। সেই 100 টাকার পারচেজিং, 100 টাকার জিনিসটা যদি ওই ভ্যালুটা যদি আমরা আমাদের দেশে দিই, তাহলে 1000 টাকার জিনিসকে 100 টাকার জিনিসকে 1000 টাকায় কিনতে হবে না, 100 টাকার জিনিসকে 100 টাকায় কিনবো, তাহলে আমরা 10 গুণ জিনিস কিনতে পারছি। যেখানে আমাদের মানে 100 টাকার জিনিস 1000 টাকায় নিচ্ছে, যদি আমরা আমেরিকা থেকে আজকে কিছু ডিফেন্সের জিনিসপত্র কিনতে যাই, তাহলে কি হয়, 100 টাকার জিনিস আমাদের 1000 টাকা দিয়ে নেয়। তাতে কি হচ্ছে, আমাদের স্পেন্ডিংটা অনেক বেড়ে যাচ্ছে, আমরা অনেক টাকায় অল্প জিনিস পাচ্ছি। কিন্তু আমরা যদি আমাদের দেশেই অর্ডার করি, তাহলে কি হচ্ছে, আমাদের দেশের 100 টাকার জিনিস 100 টাকাতেই কিনতে পারবো। আমাদের ওই বাইরে ওই 1000 টাকা মানে 10 গুণ দাম দিয়ে কিনতে হবে না। তাতে কি হচ্ছে, আমাদের দেশের মানে যে প্রাইভেট সেক্টর গুলো উন্নতি হলো, ওভারঅল দেশেরও জিডিপি বাড়লো, আমাদের ডিফেন্সেরও অনেকটা মানে মানে প্রকিউরমেন্ট অনেকটা সস্তা হয়ে গেল গিয়ে। তবে ডিফেন্স সেক্টরের আমি কিছু মানে প্রবলেমস নিয়ে আলোচনা করতে চাই। মানে ভালো জিনিস নিয়ে আসবো, কিন্তু আগে একটু প্রবলেম নিয়ে একটু দেখে নিই, কারণ প্রবলেমগুলো বুঝলে আমরা বুঝতে পারবো যে ডিফেন্স সেক্টরের মানে কি কি অসুবিধে হয়, আর যেগুলোর জন্য আমরা মানে কখন ডিফেন্স সেক্টরটাকে বাই করলে বেটার হবে সেটা আমরা আস্তে আস্তে বুঝে যাবো গিয়ে। এই প্রবলেমগুলো আগে একটু ডিসকাস করি। প্রথমে হচ্ছে আমাদের ডিফেন্স সেক্টরে একটা প্রবলেম, যেটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে গভর্নমেন্ট মানে ম্যাক্সিমাম তো চাঙ্ক আমাদের গভর্নমেন্ট থেকে অর্ডার আসে। এবার গভর্নমেন্ট থেকে যে অর্ডারটা আসে ওটা কিন্তু কন্টিনিউয়াস অর্ডার আসে না। মানে গভর্নমেন্ট হঠাৎ করে আজকে বললো আমি 100 কোটি টাকার আমার লাগবে, আমার আমার 100 কোটি টাকার মিসাইল লাগবে, আমি 100 কোটি টাকা অনেক কম বলছি,
হয়তো ধরে নিন আরো অনেক বেশি, আমি জাস্ট ছোট একটা নাম্বার দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। 100 কোটি টাকার আমি মিসাইল কিনবো, আমি ব্রহ্মসই কিনবো 100 কোটি টাকা দিয়ে। কিন্তু এই ব্রহ্মসটা আমরা সারা বছর কিন্তু অর্ডার করি না, আমরা একসাথে একবার একটা অর্ডার করে দিই যে আমাদের আগামী 1 বছরের জন্য 100 কোটি টাকা দিয়ে দিলাম। তো কোম্পানিরা বছরে একবারই অর্ডার পায়, কোম্পানি একবার কি দুবার কি তিনবার ম্যাক্সিমাম অর্ডার পায়, কিন্তু কোম্পানি একটা রেগুলার ওয়াইজ একটা অর্ডার পায় না। তাতে কি হয়, কোম্পানির ব্যবসাতে আপস এন্ড ডাউনস থাকে। এবার আমি ধরে নিন আমি একটা চা দোকানের মানে চা দোকানে আমি মালিক, আমি চা দোকান চালাচ্ছি। আমার যদি কাস্টমার বছরে ৩ বার আসে, একসাথে আমাকে অর্ডার করে দিয়ে চলে যায়, তাহলে আমার চা দোকানটা চলবে কি করে, তাই না? তা ডিফেন্সেরও সেম, যে কোম্পানিগুলো আছে তারা যদি সারা বছর অর্ডার না পায়, তাহলে ব্যবসাটা চলবে কি করে? মানে ওরা যদি বছরে ২ বার ৩ বার অর্ডার পায়, ওটাই হয়, গভর্নমেন্ট ওভাবেই অর্ডার দেয়। ওই গভর্নমেন্ট অর্ডারটা বের করে, টেন্ডার বের করে ২ বার ৩ বার টেন্ডার একটা বের করা থেকে শুরু করে সে টেন্ডার ফাইনালাইজ হওয়া পর্যন্ত সেটারই প্রায় ১ বছর ১.৫ বছর লেগে যায়। তারপরে সেই টেন্ডারটা অর্ডারে কনভার্ট হয়। এরকম বছরে ১ কি ২ কি ম্যাক্সিমাম ৩ টে অর্ডার এরকম করে একেকটা, ধরে নিন আমরা মিসাইলেরই কথা বলছি, ২ বার ৩ বারই অর্ডারটা হয়। তো এতে কন্টিনিউয়েশন থাকে না অর্ডারের, ঠিক আছে? তারপরে যেটা আরেকটা বড় প্রবলেম ডিফেন্সে, সেটা হচ্ছে ডিফেন্সে প্রচুর ইনোভেশন লাগে, প্রচুর আর&ডি লাগে, প্রচুর রিসার্চ লাগে। কারণ মানে টেকনোলজিগুলো কি বলুন তো, খুব ফাস্ট না, টেকনোলজিগুলো মানে অবসলিট হয়ে যায় টেকনোলজি। মানে আজকে আমি কিছু টেকনোলজি বানালাম, হ্যাঁ, মানে কিছু আমি ধরে নিন একটা ব্রহ্মোস থেকে আরো উন্নত কিছু একটা বানালাম, সেই উন্নত উন্নত ব্রহ্মোস মনে করুন ব্রহ্মোস 2 বানাচ্ছি। ওই যে টেকনোলজি ব্রহ্মোস থেকে ব্রহ্মোস 2 যেতে আমাদের ৫-৭ বছর লেগে যাবে। ৫-৭ বছর টেকনোলজিতে লাগবে, ঠিক আছে? তারপরে তো আমাদের মানে সব মানে তারপরে তো আমাদের ওই ফাইল ঘোরানোর ব্যাপার আছে। মানে আমাদের গভর্নমেন্ট অফিসে ওই গভর্নমেন্ট থেকে তো অর্ডারগুলো তো গভর্নমেন্ট থেকে আসে। গভর্নমেন্ট অফিসের মানে এই মাথা থেকে ওই মাথা অব্দি ৫০টা টেবিল থাকে। সেই ফাইলগুলো ঘুরবে, বিভিন্ন অফিস ঘুরবে, ক্যাবিনেট মিনিস্ট্রি ঘুরবে, হ্যাঁ? এইসব ঘুরে টুরে সমস্ত আবার কি একবার ফাইলটা ঘুরে ডিসিশনে মানে যারা ডিসিশন মেকার তাদের কাছে আসে। আবার ওখান থেকে কিছু যদি ধরে নিন ফাইনালাইজ করতে পারলো না, কিছু পয়েন্টের প্রবলেম হলো, সেই পয়েন্টগুলোকে আবার যদি আবার বলে দেখতে, আবার সেই প্রসিডিউরটা শুরু হয়। তাহলে একটা ব্রহ্মোস থেকে ব্রহ্মোস 2 বানাতে গিয়ে আমাদের কি হয়, মানে ৩ বছর তো ৩ থেকে ৪ বছর তো লাগে ফাইলটা পাস হতে, মানে ডিসিশনটা মেক করতে। তারপরে সেটা আর&ডি তে যাবে, আর&ডি হবে, সেটা আবার বারবার সেটা মানে টেস্ট অ্যান্ড ট্রায়াল হবে। তারপরে সেটা ফাইনালাইজ হয়ে আমাদের মানে জিনিসটা আর্মির কাছে আসবে। এই করতে আমাদের ৫-৭, আপনি তো দেখছেন এই ব্রহ্মোসের যে 2nd ভার্শনটা বেরোচ্ছে, কবে আমাদের সেই ব্রহ্মোস বেরিয়েছিল, তারপরে ব্রহ্মোসের যে 2nd ভার্শনটা হাইপারসনিক যেটা আসছে, সেটা কত লেটে আসছে। মানে এইভাবে যদি চলে তাহলে মানে বুঝতেই পারছেন যে প্রবলেমটা কোথায়। মানে অর্ডারের মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অর্ডারের ফ্লোটা খুব স্ট্যাগনেন্ট, মানে খুব মানে মানে অর্ডারটা ফ্লো নেই পুরো, মানে যে একটু করে চাঙ্কে অর্ডারটা আসে। তারপরে আরেকটা প্রবলেম আছে ডিফেন্স সেক্টরে, সেটা হচ্ছে আপনি বাজেট যদি শোনেন তা বুঝতে পারবেন। আমাদের দেশের যে টোটাল ডিফেন্স বাজেটটা, তার মধ্যে 70% হচ্ছে স্যালারি আর পেনশন, বাকি 30% হচ্ছে অ্যাকচুয়াল বাজেট ডিফেন্সের, মানে যেটা অ্যাকচুয়াল ইকুইপমেন্ট নেওয়া হয়, মানে এই যে ব্রহ্মোস কিনছি বা আমরা ফাইটার প্লেন কিনছি বা আমরা যেগুলো কিনছি ড্রোন ফোন, এগুলো যেগুলো আমরা নিচ্ছি, এটা কিন্তু 30% হচ্ছে অ্যাকচুয়ালি মানে প্রকিউরমেন্টের টাকা, বাকি তো সব স্যালারি আর পেনশনেই চলে যাচ্ছে। সে মানে ঠিক আছে, পেনশন যারা ডিফেন্সে চাকরি করছে, যারা বয়স হচ্ছে তাদের তো পেনশনটা জরুরি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই স্পেন্ডিংটা আরো বাড়ানো উচিত। মানে ওটা 30% থেকে ওটা মানে যাতে ডিফেন্সের যে স্পেন্ডিং যেটা গভর্নমেন্টের, সেটা কিন্তু 50% বা 60% হলে আমাদের কিন্তু আরো ডিফেন্সের স্পেন্ডিংটা বাড়বে। নাহলে কিন্তু ওই মানে ওই মাঝে ওই আসবে অর্ডার, তারপরে বন্ধ হয়ে যাবে, যুদ্ধ আসবে, অর্ডার হবে, যুদ্ধ যেই যাবে তারপর অর্ডার আবার বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের যে এই যে মানে অ্যাপ্রুভাল যে প্রসেসগুলো, যেটা আমি অলরেডি বলে ফেলেছি, অলরেডি আমি পয়েন্টগুলো লিখে নিয়েছি, কারণ পয়েন্টগুলো না লিখলে মনে থাকে না, সব পয়েন্টগুলো মুখস্থ থাকে না বলতে। আমি আনকাট ভিডিও বানাচ্ছি, এই জন্য আমি কেটে ভিডিও বানাচ্ছি না, যে মানে আনকাটে আমি যা বলছি সবই আপনাদের সামনে, মানে কিছুই আমি কেটে বাদ দিচ্ছি না এর মধ্যে থেকে। এবার আমি আপনাদের সাথে একটু মানে এর প্রস গুলো, মানে যেগুলো মানে ভালো দিকগুলো, সেগুলো একটু আলোচনা করে দিই। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে ডিফেন্স, আপনি দেখবেন গত এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে আমেরিকা কিন্তু একটু আনস্টেবল হয়ে গেছে গিয়ে। আর আমেরিকা আনস্টেবল হওয়াতে আমাদের যে নেটো কান্ট্রিগুলো, সেগুলো কিন্তু আনস্টেবল হয়ে গেছে।
মানে আগে যে নেটো কান্ট্রিতে যে প্রোটেকশনটা আমেরিকা দিত, যে নেটোর যদি কিছু হয়, দেখুন নেটোতে কটা 32টা মতো মনে হয় দেশ আছে, ওরা কিন্তু সবাই ডিপেন্ডেন্ট ওই আমেরিকার উপরেই, মানে আমেরিকা ওদেরকে বাঁচাতে আসবে, কারো উপর যদি অ্যাটাক হয় আমেরিকা বাঁচাতে আসবে, ওটা কিন্তু ওরা ওদের কিন্তু ওটাই ভরসা। আপনি ভাববেন না যে 32টা দেশের উপর যদি একসাথে অ্যাটাক হয় তাহলে সবাই মিলে অ্যাটাক করবে। করবে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু প্রোটেকশন কিন্তু আমেরিকাকে দিতে হবে। তো এবার আমেরিকার যে মানে প্রেসিডেন্ট ট্রাম্প, উনি যেহেতু মানে এখন বলে দিয়েছেন যে তোমরা তোমাদের মতো হও, আমি নেটো ফেটোতে এখন বিশ্বাস করি না, আমাদের দেশের ইকোনমি খারাপ, আমেরিকার তো এমনি ইকোনমি এই মুহূর্তে খারাপই চলছে, আমাদের দেশের অতটা মানে আমার মানে অত নেটোকে আমরা ভাই সাপোর্ট করতে পারবো না, মানে তোমরা আপনারা আপনাদেরটা দেখে নিন। তো ওর পর থেকে এই যে ট্রাম্পের যে কথাটা, এর পর থেকে যে একটা ডিফেন্সের পুশ এসছে, এখন জার্মানি বলছে আমিও ডিফেন্সে স্পেন্ডিং করবো, যেটা আগে স্পেন্ডিং করতো না। আগে কি করতো, আগে ডিফেন্সে স্পেন্ডিং না করে ওরা ইনোভেশনে স্পেন্ডিং করতো, এই জন্য দেখবেন জার্মানির এই বিয়ে মানে এত যে যে অটোমোবাইল যে সেক্টরটা জার্মানি এত বুমিং কেন, কারণ ওদের তো ডিফেন্সে স্পেন্ডিং করতে হয় না, ওরা করে কোথায়, ওরা করে হচ্ছে সমস্ত ইনোভেশন, এই যে গাড়ি বানানো, এই বানানো সেই বানানো গুলো, ইনোভেশন গুলো করে। তাহলে ডিফেন্সে যদি ইনোভেশন না করে, যদি ডিফেন্সে স্পেন্ডিং না করে, তাহলে ওদের অবভিয়াসলি অন্য সেক্টরে যত আপনি মানে টাকা ঢালবেন ততই তো আপনার ইনোভেশনটা বেরিয়ে আসবে, ততই আপনার প্রফিটটা বেরিয়ে আসবে না। তা জার্মানি কেন, ফ্রান্স বলুন, আর যে অন্য 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 যে দেশগুলো মানে যেগুলো আমেরিকার উপরে সৈনিক মানে যে সৈন্য যে বলটা সেটা আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট ছিল, এখন কিন্তু আর আমেরিকা সেই সাপোর্টটা দিচ্ছে না। এই জন্য সবাই চাইছে আমরা ডিফেন্সে মানে খরচাটাকে মানে ডিফেন্সে খরচা করি এবং ডিফেন্সের ইকুইপমেন্ট কিনি, আমাদের দেশকে নিজেকে নিজেই এখন প্রোটেকশন দিতে হবে, আমেরিকা আর কেউ আর আসবে না আমাদের প্রোটেকশন দিতে। সরি আমার কাশি হচ্ছে, একটু শীতকালে আমার মানে অ্যালার্জির ধাঁচের কাশি হয়, সরি মানে যদি মানে এই হচ্ছে ব্যাপার। তো তো এই হচ্ছে ব্যাপার, মানে সবাই নিজেদের স্পেন্ডিং গুলো এখন নিজেরাই করছে, ঠিক আছে, মানে এখন আর আমেরিকার উপরে ডিপেন্ডেন্সি নেই, এখন সবাইকে স্পেন্ডিং করতে হবে। এই জন্য যেটা সমস্ত দেশ মিলে যেটা এখন মানে ডিসাইড করছে, ম্যাক্সিমাম দেশ যারা একটু বড় বড় দেশ, ওরা ডিসাইড করছে যে জিডিপির ওদের যে টোটাল জিডিপি, ধরে নিন জিডিপি অনেকের 2.5 ট্রিলিয়ন 3 ট্রিলিয়ন আছে, কারণ ইন্ডিয়া থেকে অনেকটাই ছোট, জার্মানি মনে হয় 4 ট্রিলিয়নের কাছাকাছি, ইন্ডিয়া থেকে জাস্ট পেছনেই হচ্ছে জার্মানি, জাপান আর জার্মানি। তো ওরা চেষ্টা করছে, জাপানও সেম, মানে এতদিন ধরে আমেরিকা জাপানকে মানে বলতো যে আমরা আপনাদের প্রোটেকশন করব, আপনারা মানে আপনাদেরকে সৈন্য নিয়ে ভাবতে হবে না, আপনাদেরকে কোনো যুদ্ধ নিয়ে ভাবতে হবে না, আপনাদের উপর অ্যাটাক মানে আমাদের উপর অ্যাটাক, মানে আমেরিকা বলতো জাপানের উপর অ্যাটাক মানে আমাদের উপর অ্যাটাক, আমরা জাপানকে বাঁচাবো। এখন কিন্তু সেসব সেসব দিন আর নেই, এখন জাপানকেও যথেষ্ট স্পেন্ডিং করতে, জাপানও বিভিন্ন স্পেন্ডিং বাড়াচ্ছে ডিফেন্সে, ওরা বলছে আমরা প্লেন কিনবো, শিপ কিনবো, মানে জাহাজ কিনবো, সাবমেরিন কিনবো। সিমিলারলি আপনার ওই ওই ফ্রান্স মানে কি বলে জার্মানি আর যেসব ইটালি যেসব দেশগুলো, ওরাও কিন্তু চেষ্টা করছে, পর্তুগাল, এরা চেষ্টা করছে ডিফেন্স স্পেন্ডিংটাকে বাড়ানো। কিছু কিছু দেশ আছে যেমন ধরে নিন ইউকে বলছে বা জার্মানি বলছে, যারা একটু একটু সমৃদ্ধশালী দেশ, যাদের একটু মানে টাকা পয়সা বেশি, ওরা বলছে আমরা ডিফেন্সে 5% ইনভেস্ট করবো। কারণ দেখুন আমাদের, ওরা যদি ডিফেন্সে জিডিপির 5% যদি ইনভেস্ট না করে, ওরা প্রচুর পিছিয়ে, ওদের দেশে কিছুই নেই ডিফেন্সের দেখতে গেলে, ওরা এতটাই পিছিয়ে যে ওরা যদি 5% করে ডিফেন্সে ইনভেস্ট না করে, তাহলে ওরা ওরা ধরতেই পারবে না, মানে ওদেরকে যে কেউ মেরে দিয়ে চলে যাবে গিয়ে, মানে কালকের ডেটে যদি কোনো ভালো একটা দেশ ইন্ডিয়ার সাথেই ধরে নিন যুদ্ধ হলো, আর যদি ন্যাটোর যদি সাপোর্ট না পেলো, তো ইন্ডিয়া তো 12টা বাজিয়ে দেবে সব দেশের, মানে মানে ওদের দেশের কোনো শক্তিই নেই, মানে জার্মানি বা বলুন আর ইটালি বলুন আর ফ্রান্স বলুন, এসব দেশের কিন্তু নিজস্ব কোনো শক্তি নেই, ইন্ডিয়া চায়না যে কোনো একটা দেশ এসে ওদেরকে বোম দিয়ে উড়িয়ে দিয়ে চলে যেতে পারে, মানে কোনো ব্যাপারই না এটা। আমেরিকার যদি সাপোর্ট না থাকে, এরা কিন্তু মানে খুব একটা পাওয়ারফুল দেশ নয়। তো এরা যদি আমাদেরকে ধরতে হয়, মানে ওদের টার্গেট আমাদের বা চায়নাকে ধরো, চায়নাকে আমেরিকা তো ধরতে পারবে না ছেড়ে দিন, আমাদেরকে যদি ওদের ধরতে হয় তাহলে ওদের জিডিপির 5% করে ইনভেস্টমেন্ট করতে হবে, 4 ট্রিলিয়নের 5% ধরে নিন যা হয়, তো মানে আমার মনে হয় আমার মনে হয় 20 বিলিয়ন মনে হয় এরকম কিছু একটা হবে, মানে যা হয়তো নাম্বারটা ক্যালকুলেট করা নেই, হয়তো ভুল বলছি। তো 5% জিডিপি যদি ওরা স্পেন্ড করে, 5% অনেকটাই, এবার ওরা 5% স্পেন্ড করতে চায়। তো তাতে কি হচ্ছে, মানে আমাদের যারা ইন্ডিয়ার যারা মানে আমরা যে ডিফেন্স যারা এখন নিজেরা বানাচ্ছি, মানে আমরা যে ডিফেন্সের ইকুইপমেন্ট আমরা আমরা এই যে প্লেন বানাচ্ছি, তেজাস বানাচ্ছি, তারপরে এই ব্রহ্মস রাশিয়ার সাথে মিলে যে বানাচ্ছি, অগ্নি বানাচ্ছি, আমরা আকাশ বানাচ্ছি, তারপরে আমরা আকাশ তীর বানাচ্ছি, যেগুলো আমরা ইয়েতে অপারেশন সিন্দুরে ইউজ করলাম। তো এই যে টেকনোলজি গুলো বানাচ্ছি, আমাদের জন্য কিন্তু মার্কেটটা খুলে যাচ্ছে, কারণ ওরা কিন্তু ওরা একটা দেশ সবকিছু বানাতে পারে না,
ওদের দেশে প্লেন বানানো, যে ফ্রান্সের যে রাফেল ভালো বানায়, ঠিক আছে, ওরা ওরা ডিফেন্সের রাফেল বানায়, তার মানে এটা নয় যে ফ্রান্স সবকিছু বানিয়ে ফেললো। মানে ফ্রান্স যদি মনে করো ধরে ছোট একটা বন্দুকই কিনলো, মানে ছোট একটা ইনসাস যেমন বন্দুকগুলো যেমন AK-47, ওরা তো আর ফ্রান্স বানায় না। তো ওগুলোকে ওদেরকে কিন্তু ইমিডিয়েট যদি ওদের মানে কিনতে হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ার মতো কান্ট্রি বা রাশিয়ার মতো কান্ট্রি বা অন্য যারা ডিফেন্সের যারা ম্যানুফ্যাকচারিং করছে ড্রোনের জন্য টার্কি, তো এসব দেশের কাছে কিন্তু যেতে হবে। তো এই ক্রস সেলিং একটা হয়, মানে আমি তোমার থেকে কিছু কিনলাম, তুমি আমার থেকে কিছু কিনলে, এতে আমাদের ভারতবর্ষের জন্য একটা অপরচুনিটি তৈরি হচ্ছে ডিফেন্সের ইকুইপমেন্ট আমরা বানিয়ে ওসব দেশকে বিক্রি করার জন্য। এই তেজাসের যে মানে যে আমাদের যে প্লেনটা আমরা পুরো বিশ্বে আমরা চাইছি এটাকে বিক্রি করি। অবশ্য অবশ্য দেখুন দুবাইতে একটা ইনসিডেন্ট হয়েছে, বুঝতে পারছি সেটা, ওটা নিয়ে আপনি ভাববেন না, কারণ ওটা মানে ওয়ান অফ আ কাইন্ড অফ ইনসিডেন্ট এটা। মানে এমন নয় যে ওটা মানে ওই ইনসিডেন্টের জন্য আমাদের প্লেন বিক্রি হয় বন্ধ হয়ে যাবে। ও মাসখানেক এদিক সেদিক চলবে, ভালো না করতে থাকবে, তারপর দেখুন হঠাৎ করে ইন্ডিয়া বলবে, ইন্ডিয়াও তো চেষ্টা করবে যে মানে এই ওর প্লেনগুলো বিক্রি হোক। ইন্ডিয়া কি বলবে? ইন্ডিয়া বলবে ভাই আমার মানে পাইলটের প্রবলেম ছিল, পাইলট হয়তো সামলাতে পারিনি, প্লেনের কোনো প্রবলেম নেই। দেখুন এই কথাটা সবাই বলবে, কারণ এই যে বোয়িং যে আমাদের যে যে এয়ার ইন্ডিয়া যে অ্যাক্সিডেন্টটা হলো, প্লেন ক্র্যাশটা হলো, আমেরিকা কি বলেছে? আমেরিকা আমেরিকা এটাই বলার চেষ্টা করছে যে আমাদের প্লেনে কিছু প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে তোমার পাইলট, ইন্ডিয়ান পাইলটের প্রবলেম ছিল। এদিকে 2025-এ বোয়িং এই যে 787 যেটা, ওর 8টার মতো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু সব অ্যাক্সিডেন্টেই ওদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে মানে পাইলটের প্রবলেম, মানে ম্যাক্সিমাম তাই। তো ইন্ডিয়া আলটিমেটলি এসব 1-2 মাস চলবে, তারপরে তেজাস যেরকম বিক্রি হয় সেরকম, মানে যেভাবে আমরা এয়ার শো করছি দুবাইতে গিয়ে বা অন্য দেশে গিয়ে, আবার এয়ার শোর মধ্যে আমরা চলে আসবো, আবার আমরা ওটা আমরা মানে আবার বিক্রি হওয়া শুরু হয়ে যাবে। তারপরে তারপরে আমাদের যে মানে ওভারঅল আপনি যদি দেখেন, তাহলে আমাদের ডিফেন্স সেক্টরে কিন্তু আমাদের দেশের অর্ডার বাড়ছে। এই বছর আমার মনে হয় $80 বিলিয়ন মতো মানে ডিফেন্সে বিক্রি হয়ে গেছে অলরেডি ইন্ডিয়ার। ফিগারটা হয়তো একটু 19-20 হতে পারে, আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু একটা ভালো রকমের ডিফেন্সের আমার মনে হয় 30,000 কোটি এরকম কিছু একটা মনে হয় সেলিং হয়েছে আমাদের বাইরের দেশে। তো এরকম যদি যদি এরকম অপরচুনিটি আসতে থাকে আমাদের দেশ থেকে, মিসাইল থেকে শুরু করে ড্রোন আমাদের দেশ থেকে যেগুলো কিনছে ওরা, এবং আমরা যে বিভিন্ন, বিশেষ করে ব্রহ্মসের কথাই বলছি, কারণ আমরা ফিলিপিন্সকে বিক্রি করলাম, আমরা আর্মেনিয়াকে বিক্রি করলাম আজারবাইজানের এগেনস্টে, আমরা মানে টার্কিকে সামলানোর জন্য আর্মেনিয়াকে মানে ব্রহ্মস বিক্রি, এই যে আমাদের অর্ডারগুলো আসছে কেন আসছে? কারণ আলটিমেটলি ডিফেন্সের প্রকিউরমেন্ট বাড়ছে, ন্যাটো উইক হচ্ছে, আমেরিকা উইক হচ্ছে, আমাদের ডিফেন্সের কিন্তু আমাদের দিকে আর ইন্ডিয়াকে লোকেরা ভরসা করে, মানে দেশরা ভরসা করে। এই জন্য ইন্ডিয়ার উপরে ইন্ডিয়াকে অর্ডারও দিতে চায়, এই জন্য আমাদের কিন্তু ওভারঅল ডিফেন্স প্রকিউরমেন্টটা বাড়বে। নেগেটিভ গুলো বললাম, পজিটিভ গুলো বললাম, ঠিক আছে, এগুলোকে কিন্তু একটু দেখে রাখতে হবে। এবার আমি চলে আসছি আমাদের ডিফেন্সের দুটো সেক্টরে, একটা হচ্ছে শিপ বিল্ডিং আর একটা হচ্ছে ড্রোন নিয়ে আলোচনা করব। শিপ বিল্ডিং যে সেক্টরটা, সবচেয়ে প্রথম কথা হচ্ছে শিপ বিল্ডিং কিন্তু দেখতে গেলে একটা ভালো সেক্টর আমাদের দেশে, কিন্তু শিপ বিল্ডিং যেটা আমার কাছে প্রবলেম মনে হয় সেটা হচ্ছে যে কোম্পানিগুলো শিপ বিল্ডিং করে তারা সেই আদি আমলের সেই কোম্পানি, তারা ওই মানে তারা এতদিন ধরে তো খুব বেশি মানে ব্যবসা দেখাতে পারেনি গভর্নমেন্ট কোম্পানিগুলো। এবার তারা এখন দেখি হঠাৎ করে যদি মানে যদি অর্ডার আসে শিপের, যদি ওরা কিছু মানে ভালো করতে পারে তো ভালো কথা। তো আমাদের দেশের মানে টোটাল নাম্বার অফ যে শিপ যেগুলো, সেটা কমার্শিয়াল বলুন আর সেটা ডিফেন্স সেক্টরই বলুন না কেন, আমাদের শিপ কিন্তু কম, সাবমেরিন কম। তো আমাদের যদি গভর্নমেন্ট থেকে যদি অর্ডার আসে শিপ বিল্ডিং এ, অথবা যদি ধরে নিন আমাদের যদি কমার্শিয়াল সেক্টর যদি শিপের অর্ডার আসে, তাহলে কিন্তু শিপ বিল্ডিং কোম্পানিগুলো ভালো করবে, আলটিমেটলি ওদের ব্যবসা ভালো হলে আমাদের কিন্তু ভালোই হবে, মানে শিপ বিল্ডিংটা ভালো হবে, কোম্পানির রেভিনিউটাও ইনক্রিজ করবে, মানে যেটা আমি বললাম ব্যবসাটা ভালো হবে, কারণ গভর্নমেন্ট থেকে যদি অর্ডার আসে আলটিমেটলি কি ওটা মানে ব্যবসাটাই ভালো হবে। তারপরে আমাদের শিপটা লাগবে, যে শিপ বিল্ডিং আমাদের শিপটা লাগে কেন? শিপটা লাগে এই কারণে, কারণ ভারতের আপনি যদি দেখেন কোস্টাল বেল্টটা অনেক বড়। এবার এই পুরো কোস্টাল বেল্টটাকে যদি আমাদের প্রোটেক্ট করতে হয়, তাহলে আমাদের কিন্তু প্রচুর যুদ্ধ জাহাজ লাগবে। আমাদের ওই আইএনএস বিক্রান্ত থেকে শুরু করে অনেকগুলো তো আমাদের ওয়ারশিপ আছে, তাছাড়াও আমাদের অনেক কিছু লাগবে, মানে মানে ফ্রিগেট আছে ছোট ছোট, তারপর ধরে নিন অনেক ছোট ছোট ধরনের শিপ আছে যেগুলো আমাদের যুদ্ধর জন্য লাগবে, মানে একটা বড় যুদ্ধ জাহাজ হলেই তো হয় না, তার সাথে আনুষঙ্গিক মানে 30-40টা ছোট ছোট জাহাজও লাগে, যেগুলো মানে এইসবও লাগবে। আর এগুলো জাহাজ এক একটা বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, বুঝতে পারছেন তো? মানে
এত সহজ না, চট করে বানানো সম্ভব না। তো মানে এগুলো বানাতেও ২ বছর ৩ বছর লেগে যায়। তো আমাদের মানে এই হচ্ছে ব্যাপার। মানে আমাদের কিন্তু অর্ডারের ভলিউমটা কিন্তু আসতে চলেছে। কিন্তু হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে যে ওই বিজনেসটা যেটা আসে আমাদের, মানে খুব বেশি আসে না। একসাথে বছরে ২ বার ৩ বারই আসে। এটা হচ্ছে কোম্পানিগুলোর জন্য প্রবলেম। এইজন্য দেখবেন একটা কোয়ার্টারে কোম্পানি খুব ভালো ব্যবসা দিল। আরেকটা কোয়ার্টারে কোম্পানির ব্যবসাটা অনেকটা কমে গেল গিয়ে। তো একটু আমাদের দেখে নিতে হবে ব্যবসার ফ্লোটা যাতে ঠিক থাকে, যাতে কোম্পানি ভালো করে, যাতে আল্টিমেটলি আমাদের মানে কোম্পানিগুলো ভালো ব্যবসা দেয়, যাতে আমাদের কোম্পানির যে প্রাইস গুলো যেন বাড়ে। আরেকটা সেক্টর নিয়ে আমি যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের এই ড্রোন সেক্টর। দেখুন, ড্রোন সেক্টরে আমার মানে কিছু জিনিসপত্র যেটা ড্রোন সেক্টরে প্রযোজ্য সেটা হচ্ছে আর&ডি যে টাইমটা সেটা কিন্তু ড্রোন সেক্টর অনেক হাই। মানে খুব তাড়াতাড়ি টেকনোলজি চেঞ্জ হয়ে যায় ড্রোন সেক্টরে। কারণ ড্রোন তো ছোট থেকে বড় অবধি মানে মানে ক্যারিয়ার ড্রোনও হতে পারে। ড্রোনও অনেক ধরনের আছে। মানে সার্ভেইলেন্স ড্রোন হতে পারে, মানে তারপরে এই যুদ্ধের ড্রোন হতে পারে। তো টেকনোলজি ড্রোনে কিন্তু খুব ফাস্ট চেঞ্জ হয়। আর আমাদের গভর্নমেন্ট থেকে অর্ডার আসতে খুব স্লো হয়। মানে এদিকে দেখুন বা মানে মজাটা দেখুন, গভর্নমেন্ট থেকে অর্ডার আসছে স্লো, টেকনোলজি হচ্ছে ফাস্ট। তো যেই ড্রোনটা অর্ডার হয়ে আর&ডি হয়ে যতক্ষণে আসে আমাদের মার্কেটে, আমাদের দেশে ওটা আর মানে আমাদের সৈন্যবাহিনীর কাছে যায়, ততক্ষণে টেকনোলজি চেঞ্জ হয়ে যায়। চায়না নতুন কিছু আরো আবিষ্কার করে ফেলে, টার্কি কিছু আবিষ্কার করে ফেলে, অন্য দেশ কিছু আবিষ্কার, আমেরিকা কিছু আবিষ্কার করে ফেলছে, আর আমরা পিছিয়ে পড়ছি। তো এই জিনিসটা কিন্তু ড্রোন সেক্টরে একটু দেখে নেবেন। কারণ ড্রোন সেক্টর এই যে অর্ডারের যে ইনফ্লো গুলো আর এই যে টোটাল যে আর&ডি পিরিয়ডটা, ইনোভেশনের যে টাইমটা, ওটা কিন্তু ভীষণ লম্বা। তো ওই জন্য মানে এই সেক্টরে প্রবলেম। হ্যাঁ, এটা কমতে পারে আমাদের কোম্পানিগুলো যদি পুরোপুরি গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট না থেকে যদি রিটেল সেক্টরেও যদি একটু ড্রোনগুলো বানায়। ধরে নিন আমাদের মানে মানে ধরে নিন ওই যে যে কমার্শিয়াল ইউজ যেগুলো, ধরুন ওই যে এয়ার শো হচ্ছে, যেগুলো আপনি দেখবেন চায়নাতে এয়ার শো হয়, বিভিন্ন আকৃতি তৈরি হয় আকাশের মধ্যেই, ওই ধরনের মানে হাজার হাজার ড্রোন লাগে। সেই রকম যদি ড্রোন বানাতে পারে তাহলে কিন্তু একটা কন্টিনিউয়াস অর্ডার আসবে। অথবা ড্রোনের তো আজকাল অনেক ধরনের মানে চলছে, মানে ড্রোনের তো অনেক ধরনের ড্রোন বেরোচ্ছে এখন। এখন বলা হচ্ছে যে ফুড ডেলিভারি নাকি ড্রোন দিয়ে হবে। তো এসব যদি হয় তাহলে কিন্তু আমাদের ড্রোন সেক্টর উন্নতি করবে, যেটা এখনো অবধি খুব বেশি করেনি, কিন্তু হ্যাঁ ইন ফিউচার ভালো করতে পারে। তো আমার মনে হয় এই জায়গাগুলো আপনাদের একটু দেখে রাখতে হবে, যে মানে ভালো খারাপগুলো মিশিয়ে অবভিয়াসলি আমাদের মানে ড্রোন সেক্টরটা ভবিষ্যতে কি ভালোই হবে, কারণ আমাদের ড্রোনের রিকোয়ারমেন্টটা আমাদের, আগে আমরা কি করতাম বাইরে থেকে আনতাম, এখন কিন্তু আমাদের দেশেই ড্রোনগুলো তৈরি হচ্ছে। তো আস্তে আস্তে মানে ড্রোনের যত অর্ডার আসবে রিটেল সেক্টর থেকে, মনে রাখবেন রিটেল থেকে যত ড্রোনের ব্যবসা বাড়বে তত কিন্তু আমাদের ড্রোন কোম্পানিগুলো ভালো করবে। সরকার থেকে যদি খালি অর্ডার আসে তাহলে কিন্তু আমাদের ড্রোন কোম্পানি ভালো করবে না। এটা আপনাকে একটু দেখে রাখতে হবে। সেই স্টকগুলোই নেবেন যারা রিটেলের সাথেও আছে আর গভর্নমেন্টের সাথেও আছে। আরেকটা কথা আপনাদের বলে দিই, আমাদের ডিফেন্স সেক্টরে আমি একটা জিনিস দেখেছি, মানে মানে সেটা হচ্ছে যে ডিফেন্স সেক্টরের স্টকগুলো তখনই বাড়ে যখন কিছু যুদ্ধ হয়। তো রিসেন্টলি আমাদের দিল্লির একটা ইনসিডেন্ট হলো, মানে এই যে দিল্লিতে ব্লাস্ট হলো। তো আমাদের সরকার একটা বদলা নেওয়ার একটা মেন্টালিটি রাখছে। তো এখন গভর্নমেন্টের মানে এখন এই যেহেতু বদলা নেওয়ার মেন্টালিটি হয়, এই জন্য গভর্নমেন্ট প্রকিউরমেন্টও অনেক বেশি হবে। তো এই সময় কিন্তু কোনো রেকমেন্ডেশন নেই। আমার মনে হয় ড্রোন সেক্টর বাড়তে পারে, এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, এটা কোনো রেকমেন্ডেশন নয়। আমার মনে হয় ড্রোন সেক্টর মানে ড্রোন বলুন বা মানে অন্য কোনো যে সেক্টর, মানে অন্য কোনো যদি ডিফেন্স সেক্টর যেগুলো আছে সেগুলো কিন্তু সবই মানে সব নয় কিন্তু অনেকটাই বাড়তে পারে, নাও বাড়তে পারে, বাড়তেও পারে। কিন্তু মানে এই হচ্ছে ব্যাপার। আহ, তো এটা কোনো রেকমেন্ডেশন নয়। আমি এটা মানে আপনারা যাই স্টক পারচেস করুন সেটা আপনাদের পার্সোনাল ওপিনিয়নে এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে নিয়ে করবেন। আরেকটা জিনিস আমি দেখেছি, আমেরিকা তো ডিফেন্সের মানে একটা হাব, ডিফেন্সই বিক্রি করে। তো ওরা ডিফেন্স যে ওদের যে ইকুইপমেন্টগুলো বিক্রি করার আগে ওরা কিন্তু ঝামেলা লাগিয়ে দেয়, মানে দুটো দেশে বা একই দেশের মধ্যে দুটো পার্টিতে, যাতে ওদের ডিফেন্সের ইকুইপমেন্টগুলো বিক্রি হয়। তো ওরা সবসময় চায় যুদ্ধ লেগে থাকুক আর ওদের ডিফেন্সটা মানে ডিফেন্সের ইকুইপমেন্ট বিক্রি হতে থাকুক।
তো ডিফেন্সের তার মানে আমার বলার উদ্দেশ্য এটাই যে ডিফেন্সের ইকুইপমেন্ট তখনই বিক্রি হবে যখন যুদ্ধটা হয়। তো একটু আপনি যদি যুদ্ধটাকে প্রেডিক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ডিফেন্স সেক্টরতেই কামিয়ে বেরিয়ে যেতে পারবেন। মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কোনো রেকমেন্ডেশন নয়। তো ওভারঅল আমি ডিফেন্স নিয়ে আলোচনা করলাম। এবার আজকে কোনো কিউএনএ আমার কাছে নেই, মানে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তাতে কোনো কোয়েশ্চেন অ্যান্সার পাইনি। যদি কোয়েশ্চেন অ্যান্সার যদি আপনাদের যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা প্লিজ, তাহলে আমার রিচটা বাড়বে। এরকম আমি আরো ভিডিও আপনাদের জন্য বানাতে থাকবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা আপনি কমেন্ট করবেন, যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করবেন। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।